হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের জন্য আরো একটা অঙ্কের ক্লাস নিয়ে আমি চলে আসলাম, আর আজকে করব আমরা জ্যামিতির দ্বিতীয় ক্লাস। তো তোমাদের সবাইকে আমি বলেই দিয়েছি জ্যামিতিতে মোট আমি 4টে ক্লাসে তোমাদের পুরোটা কভার করিয়ে দেব। তার মধ্যে প্রথম ক্লাস ছিল রেখা ও কোণ, দ্বিতীয় হচ্ছে ত্রিভুজ, তৃতীয় চতুর্ভুজ এবং চতুর্থ হলো বৃত্ত। এবং তারই ক্লাস নাম্বার 2 নিয়ে আমরা চলে এসেছি, মানে আজকে আমাদের টপিক ত্রিভুজ। তো ত্রিভুজ নিয়ে কি কি প্রশ্ন আসতে পারে, এর কি কি থিওরি হয়, সেই সব কিছু আজকে আমরা জানবো। তার জন্য কি করতে হবে, পুরো ভিডিওটা আমার সাথে সাথে তোমাদের দেখতে হবে এবং প্রত্যেকটা অঙ্ক করতে হবে। আর তার সাথে বলে রাখি, যারা চ্যানেলে নতুন আছো আজকেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এরকম আরো ক্লাস ভিডিও পাওয়ার জন্য, আর যে কোনো চাকরির নোটিফিকেশন সবার আগে জানার জন্য। আর যারা অলরেডি আমাকে প্রতিদিন কমেন্ট করো, লাইক করো, ভালোবাসা দাও, তাদেরকে আবারও বলবো এই ভিডিওটাও কিন্তু প্রচুর লাইক করতে হবে, প্রচুর কমেন্ট করতে হবে, আর বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করতে হবে। তো চলো দেরি না করে আজকের ক্লাসটা শুরু করি। কি আছে, ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ। ত্রিভুজ কাকে বলে সেখান থেকে আমরা স্টার্ট করব। কি আছে, সমতলীয় জ্যামিতির ভাষায় তিনটি সরল রেখা দ্বারা আবদ্ধ চিত্রকে ত্রিভুজ বলে। তাহলে সহজ ভাষায় কি, তিনটে সরল রেখা থাকবে, একটা আবদ্ধ চিত্র হবে, তাকে ত্রিভুজ বলবে। কিন্তু এই পয়েন্টটা কিন্তু কেউ মিস করো না যে সমতলীয়। কেন বলো তো, ত্রিভুজ তো তাহলে আমি এখানে একটা লাইন টানলাম, এখানে একটা পেন ধরলাম, আর এখান থেকে একটা পেন ধরলাম, তাহলে কি ত্রিভুজ তৈরি হবে? না। কখন ত্রিভুজ তৈরি হবে? যখন ওটা একটা তলের মধ্যে হবে। এই যে তিনটে সরল রেখা যখন একটা তলের মধ্যে থেকে আবদ্ধ চিত্র তৈরি করবে, তখন তাকে আমরা ত্রিভুজ বলবো। এবার চলে আসছি আমাদের পরবর্তী পয়েন্টে। ত্রিভুজ সম্পর্কে আমরা আস্তে আস্তে কিছু বিষয় জানবো। যেমন ধরো, এটি একটি বহুভুজ যার তিনটি ছেদচিহ্ন ও তিনটি প্রান্ত থাকে। ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত ডিগ্রি? 180 ডিগ্রি। এটা একদম জেনারেল কোশ্চেন, যেটা তোমাদের পরীক্ষায় আসতেই পারে। এবার চলে যাব পরবর্তী পয়েন্টে, যেমন শীর্ষ। শীর্ষ কাকে বলে? কি বলা হচ্ছে, যে তিনটি বিন্দু জুড়ে ত্রিভুজ তৈরি হয়, প্রতিটি শীর্ষ একজোড়া বাহুর সংযোগস্থল। যেমন ধরো, আমি যদি তোমাদের জন্য এখানে ছোট্ট করে একটা ত্রিভুজ আঁকি, ধরো এই একটা আমার ত্রিভুজ, আমি নাম দিলাম এ বি সি। তাহলে শীর্ষ মানে কি? শীর্ষ মানে হচ্ছে যে তিনটে বিন্দু আমরা দেখতে পাচ্ছি। যেমন ধরো, এইটা হচ্ছে এ বিন্দু, এই ব্ল্যাক ডটটা, এটা হচ্ছে বি বিন্দু, আর এটা হচ্ছে সি বিন্দু। এই তিনটে বিন্দু জুড়েই ত্রিভুজটা তৈরি হয়েছে। বা আমরা বলতে পারি যে দুটো যে বাহু তার সংযোগস্থল, যেমন এ বি আর বিসি বাহুর সংযোগস্থল হচ্ছে বি পয়েন্ট, এসি আর বিসি বাহুর সংযোগস্থল হচ্ছে সি পয়েন্ট। তো এগুলোই হচ্ছে শীর্ষ, বা বলা হয় শীর্ষ বিন্দু, ইংলিশে বলা হয় ভার্টেক্স। ওকে, চল এবার যাচ্ছি বাহু। বাহু কি? ত্রিভুজের পরিসীমা যে তিনটি রেখাংশ দ্বারা সম্পূর্ণ হয়, অথবা ত্রিভুজের দুটি শীর্ষবিন্দুর সংযোগ রেখাকে বাহু বলে। যেমন এই ত্রিভুজটাতে এবি, বিসি এবং এসি হলো কি তিনটি বাহু। এবার বাহুর ইংলিশটা কি বলে দিই? বাহুর ইংলিশ হচ্ছে সাইড। এবার আসছি মধ্যমা, ইংলিশে যাকে বলা হয় মিডিয়ান। কাকে বলে? ত্রিভুজের যে কোনো শীর্ষ ও বিপরীত বাহুর মধ্যবিন্দু সংযোগকারী রেখাংশ একটি মধ্যমা। ত্রিভুজের মধ্যমাত্রয় সমবিন্দুগামী। বিষয়টা ভালো করে এবার বুঝবে। তাহলে মধ্যমা কাকে বলে? ধরো আমি এখানে একটা ত্রিভুজ আঁকলাম, ত্রিভুজটার নাম আবারও দিলাম এ বি সি। আমি বলছি যে বিসি বাহুর একদম মাঝামাঝি একটা বিন্দু আছে, যার নাম আমি ধরে নিলাম ডি বিন্দু। মানে কি মাঝামাঝি? মানে হচ্ছে ধরো বিসি বাহুটা 12 সেন্টিমিটারের, তাহলে বিডি হবে 6 সেন্টিমিটার, সিডি হবে 6, মানে দুটো সমান ভাগে ভাগ হয়েছে। এবং যখনই মাঝের বিন্দুটাকে বোঝাবে, সেটাকেই ভালো ভাষায় বলা হয় কি মধ্যবিন্দু। এই বিসি বাহুর মধ্যবিন্দু ডিতে আমরা যদি এর বিপরীত শীর্ষবিন্দু, বিসি বাহুর বিপরীতে শীর্ষবিন্দুকে এ, এই এ আর ডি কে আমরা যদি যোগ করে দিই, এই যে সরল রেখাটা তৈরি হলো, এর নামই হচ্ছে মধ্যমা বা মিডিয়ান। একইভাবে আমরা যদি এসি বাহুর একটা মধ্যবিন্দু নিই, ধরো এখানে রয়েছে ই, এসি বাহুর একটা মধ্যবিন্দু নিলাম ই, এবং
একইভাবে এসি বাহুর উল্টো দিকে শীর্ষবিন্দুকে বি, আমি কি করলাম বি পয়েন্টটা আর ই পয়েন্টটাকে যোগ করে দিলাম। তো এখানেও আমার তৈরি হলো কি বি ই মধ্যমা। একইভাবে আমি যদি নিই এ বি বাহুর মধ্যবিন্দু রয়েছে এফ, আর আমি সি পয়েন্ট আর এফ পয়েন্ট যোগ করে দিলাম, তো সিএফও একটা মধ্যমা। এই যে একটা ত্রিভুজে তাহলে কটা মধ্যমা তৈরি হলো? তিনটে মধ্যমা তৈরি হলো। এই তিনটে মধ্যমাই দেখো একটা মাঝের বিন্দুতে এসে তিনটেই ছেদ করেছে। এই যে বিন্দুটা আমরা দেখতে পাচ্ছি, এই যে বলা হচ্ছে যে সমবিন্দুগামী, তার মানেটা বোঝা গেল। সমবিন্দুগামী মানে হচ্ছে তিনটেই একটা বিন্দুতে এসে মিলিত হলো। এবার যে বিন্দুতে মিলিত হয়েছে তার নাম হচ্ছে ভর কেন্দ্র, যেখানে মধ্যমাত্রা মিলিত হয়। তাহলে এখানে আমি যদি নাম দিই ও, এই বিন্দুটার নাম দিলাম আমি ও, তাহলে ও কি ভর কেন্দ্র, এই ত্রিভুজটার ভর কেন্দ্র হচ্ছে ও। তাহলে এই যে বা ইংলিশে বলা হয় সেন্ট্রয়েড, এই যে ভর কেন্দ্রটা আমরা পেলাম, এখানে একটা জিনিস মনে রাখবে, প্রত্যেকটা মধ্যমাকে 1:2 অনুপাতে বিভক্ত করে। এবার এটার মানে কি? মানে হচ্ছে ধরো এডি মধ্যমা, এখানে ও পয়েন্টটা রয়েছে, আমি এডি মধ্যমাকে আলাদা এখানে টেনে নিলাম। ধরো এটা হচ্ছে এডি মধ্যমা, এখানে ও পয়েন্টটা রয়েছে। এই যে ভাগ করলো দুটো এই এডি মধ্যমাকে, এটা 2:1 রেশিওতে ভাগ করে। মানে আমি যদি তোমাকে বলে দিই এডি হচ্ছে 12 সেন্টিমিটার, তাহলে এও কত হবে? আমরা অনুপাত চ্যাপ্টার পড়েছি না, অনুপাত চ্যাপ্টারে আমায় যদি মোড বলা থাকে আর রেশিও বা অনুপাত বলা থাকে, প্রত্যেকটা আলাদা করে বের করা যায় আনুপাতিক ভাগাহার করে। তাহলে 12 গুণ 2/2 যোগ 1 3, কাটাকুটি করলে এও হয়ে যাবে 8। আর ওডি বের করতে দিলে আমরা কি করব? 12 গুণ 1/2 যোগ 1 3, কাটাকুটি করলে 4। ঠিক আছে, বোঝা গেল কিভাবে করতে হবে। তো এটা কিন্তু আমাদের অঙ্ক করতে কাজে লাগে, বা ডাইরেক্টও তোমাদের যারা আইসিডিএস যাবে তাদের ডাইরেক্টও আসতে পারে, অন্যান্য পরীক্ষায় কি আসতে পারে, জাস্ট অঙ্কও করতে দিতে পারে। ওকে, আশা করি সবার ক্লিয়ার হলো এই পর্যন্ত। এবার চলে যাচ্ছি পরবর্তীতে, যেগুলো খুব গুলিয়ে যায় সেইগুলো নিয়েই আজকে কথা বলবো। দেখো, ভর কেন্দ্র, লম্ব কেন্দ্র, পরিকেন্দ্র, এগুলো কিন্তু তোমরা অনেক সময় গুলিয়ে ফেলবে। তো সেগুলোকে আলাদা কি করে করবে? খাতায় নোট করবে। মধ্যমার ক্ষেত্রে নাম দেওয়া হয় ভর কেন্দ্র। এবার লম্ব কেন্দ্র কখন বলবো? ত্রিভুজের 3টি শীর্ষ থেকে বিপরীত বাহুগুলোর উপর 3টে লম্ব সমবিন্দুগামী। আগেরটা কি ছিল? মধ্যমা 3টে সমবিন্দুগামী। তাহলে এখানে ছবিটা কেমন হবে? এই হচ্ছে আমার এবিসি ত্রিভুজ। কি বলেছে? শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর লম্ব টানতে। তার মানে ছবিটার কি কোনো পার্থক্য হচ্ছে? আমি এডি টানলাম, এবার ছবিটার কি কোনো পার্থক্য হলো দেখে বলো তো। আগের ছবিটার মতোই তো লাগছে, পার্থক্য আছে। কি পার্থক্য আছে? আগেরটায় বলা ছিল ডি বিন্দুটাকে মধ্যবিন্দু হতে হবে, এখানে কিন্তু এরকম কিছু বলা নেই। হতেও পারে মধ্যবিন্দু, নাও হতে পারে, কিন্তু মধ্যবিন্দু হচ্ছে কি না হচ্ছে সেটা নিয়ে এখন আমাদের আর কিছু তফাৎ হবে না। আমাদেরকে কি দেখতে হবে? এই জায়গাটায় দেখো 3টি লম্ব, আমাদেরকে কি দেখতে হবে? লম্ব হচ্ছে কিনা। লম্ব সরলরেখা কাকে বলে? আগের দিনই রেখা ও কোণ চ্যাপ্টার যখন আমি করাচ্ছিলাম জ্যামিতির ফার্স্ট ক্লাস, আমি বলেছিলাম যারা এখনো ফার্স্ট ক্লাসটা করোনি তারা ওপরের আই বাটনে লিংক পেয়ে যাবে, সেখান থেকে ক্লাসটা অবশ্যই করে নেবে। তো এখানে কি আছে? তার মানে এখানে 90 ডিগ্রি কোণ তৈরি করবে। 90 ডিগ্রি কোণ কিন্তু মাস্ট, তবেই এটাকে আমরা লম্ব বলবো। একইভাবে এখানে একটা বি আসবে, এটাও কি 90 ডিগ্রি কোণ। এখানে তাহলে একটা সিএফও আসবে, এটাও 90 ডিগ্রি কোণ তৈরি করবে। আগেরটাই ছিল এই ডিইএফ কে মধ্যবিন্দু হতে হবে, এখন হচ্ছে এগুলো 90 ডিগ্রি কোণ করতে হবে। তারপর এই যে বিন্দুতে মিলিত হলো একে বলা হবে লম্ব কেন্দ্র। আশা করি বোঝা গেল দুটোর পার্থক্য। ঠিক আছে, মধ্যমা কি আর লম্ব কি? মধ্যমা মানে মধ্য বিন্দুতে ছেদ করতে হবে, লম্ব মানে 90 ডিগ্রি কোণ করে ছেদ করতে হবে। এই হচ্ছে পার্থক্য। এরপরে চলে যাচ্ছি পরিবৃত্ত। পরিবৃত্ত কাকে বলে? সোজা ভাষায় বলতে গেলে একটা ত্রিভুজের বাইরে যদি একটা বৃত্ত থাকে সেটাকে বলা হয় পরিবৃত্ত। কিরকম দেখতে হয়? এরকম। এই ধরো একটা বৃত্ত রয়েছে, এর মাঝে একটা ত্রিভুজ রয়েছে, এটাকে বলা হয় পরিবৃত্ত। 3টি শীর্ষবিন্দু যোগ করে যেমন একটি মাত্র ত্রিভুজ হয়, তেমনি 3টি বিন্দুগামী বৃত্ত একটি, এর নাম পরিবৃত্ত। পরিকেন্দ্রকে, পরিবৃত্তের যে কেন্দ্র তাকে বলা হয় পরিকেন্দ্র। এই পরিবৃত্তের যে কেন্দ্র তাকেই পরিকেন্দ্র বলা হয়। এইটুকু আপাতত জেনে রাখো, তোমাদের যেটুকু লাগবে সেটুকুই বলছি। এর আরও ডিটেলস পয়েন্ট হয়, সেগুলো আস্তে আস্তে আমি বলবো। ঠিক আছে, একদম বেসিকের জন্য তোমাদের যা যা দরকার সেটাই কিন্তু আজকের ক্লাসে আমি বলছি ত্রিভুজ সম্পর্কে। নেক্সট, ত্রিভুজের প্রকারভেদ।
কি কি? বাহুর দৈর্ঘ্যের উপর নির্ভর করে ত্রিভুজকে তিনটে ভাগে ভাগ করা হয়েছে। কি কি? সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। তোমাদের সবার সুবিধার জন্য আমি একবার ইংলিশ টার্মগুলোও বলবো। সমবাহু ত্রিভুজ মানে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, সমদ্বিবাহু ত্রিভুজ মানে আইসোস্কেল ট্রায়াঙ্গেল, আর বিষমবাহু ত্রিভুজ হচ্ছে স্কেলেন ট্রায়াঙ্গেল। তো চলো এক এক করে দেখা যাক। সমবাহু ত্রিভুজ কাকে বলে? যার তিনটি বাহুরই দৈর্ঘ্য সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। যেমন ধরো এখানে একটা ত্রিভুজ আমরা দেখতে পাচ্ছি, যদি আমি বলি যে এই বাহুটাও 6 সেন্টিমিটার, এই বাহুটাও 6 সেন্টিমিটার, এই বাহুটাও 6 সেন্টিমিটার, তার মানে কি এটা একটা সমবাহু ত্রিভুজ। মনে রাখতে হবে কি, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে প্রতিটি কোণের মান কত ডিগ্রি? 60 ডিগ্রি। এটা মুখস্থ রাখারও দরকার নেই। দেখো আমরা তো জানি একটা ত্রিভুজে মোট যে কোণের পরিমাণ হয় সেটা 180 ডিগ্রি, আর তিনটে বাহু সমান মানেই হচ্ছে তিনটে কোণ সমান হবে। তো 180কে 3 দিয়ে ভাগ করে দাও, কত আসে? 60 ডিগ্রি। তার মানে প্রত্যেকটা কোণের মান কত ডিগ্রি? 60 ডিগ্রি। এবার চলে যাব আমরা সমদ্বিবাহু ত্রিভুজে। সমদ্বিবাহু ত্রিভুজ তাহলে কাকে বলে? যার যে কোনো দুইটি বাহুর দৈর্ঘ্য সমান তাকে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ। যেমন ধরো আমি যদি বলি যে এই ত্রিভুজটার এ বি আর সি, এই ত্রিভুজে আমি বললাম যে এ বি বাহুর যা দৈর্ঘ্য বিসি বাহুর তাই দৈর্ঘ্য, তার মানে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। ধরো এটা 5 হলে এটাও 5, তাহলে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। তার মানে সব সমবাহু ত্রিভুজই সমদ্বিবাহু ত্রিভুজ কিন্তু আসলে, কারণ ওর যে কোনো দুটো বাহু তো সমান হচ্ছে, আলটিমেটলি তিনটে বাহুই সমান হচ্ছে, তাই আলাদা নাম দেওয়া হয়েছে সমবাহু ত্রিভুজ। এবার সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষকোণ 90 ডিগ্রি হলে অপর সমান দুইটি বিপরীত কোণ 45 ডিগ্রি করে হবে। কেন বলো তো? এখানে একটা জিনিস দেখো, এই পয়েন্টটা দেখো, সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের বিপরীত কোণ পরস্পর সমান হয়। মানে এই যে বাহু দুটো আমরা সমান পেয়েছি, এই বাহুর বিপরীত কোণ হচ্ছে সি কোণ, আর এই বাহুর বিপরীত কোণ হচ্ছে এ কোণ। এই দুটো কোণও কিন্তু সমান হবে। যে দুটো বাহু সমান তার ঠিক উল্টো দিকের কোণগুলো সমান হবে। এবার যদি আমরা 90 ডিগ্রির ক্ষেত্রে বলি, ধরো একটা সমকোণী ত্রিভুজ আছে যার এখানে রয়েছে 90 ডিগ্রি, আর এই বাহু দুটো রয়েছে সমান, তার মানে কি এই কোণটা আর এই কোণটা সমান হবে। আমরা জানি একটা ত্রিভুজে যে কোণগুলোর সমষ্টি কত ডিগ্রি হয়? 180 ডিগ্রি। 180-র মধ্যে 90 ডিগ্রি তো একটা পেয়েই গেছি, তাহলে বাকি কোণ দুটোর যোগফল কত? 90 ডিগ্রি। এই কোণটা আর এই কোণটা, এদের দুজনের যোগফল 90 ডিগ্রি। আবার আমরা এক্ষুনি কি শিখলাম যে এই কোণ দুটো কি সমান হবে, কারণ সমান বাহু দুটোর বিপরীত কোণ সমান হবে, মানে একে আমরা 90কে 2 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে প্রত্যেকটা কোণ কত ডিগ্রি করে হবে? 45 ডিগ্রি করে হবে। তাহলে সমদ্বিবাহু সমকোণী যখনই ত্রিভুজ হবে তার মানে 90 ডিগ্রি, 45 ডিগ্রি, 45 ডিগ্রি এই কোণগুলো তৈরি করবে। আশা করি সবার বোঝা গেল। পরবর্তীতে যাচ্ছে বিষমবাহু ত্রিভুজ কাকে বলে? যার তিনটি বাহুর দৈর্ঘ্য 3 রকম, তিনটেই আলাদা আলাদা, সেক্ষেত্রে বলা হয় বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজের তিনটি কোণই পরস্পরের সঙ্গে অসমান হয়। এর ক্ষেত্রে কি তিনটে কোণই আলাদা আলাদা হয়। এবার আসছি ত্রিভুজের প্রকারভেদ কোণের ভিত্তিতে। এতক্ষণ অবধি আমরা কি করলাম? ত্রিভুজের প্রকারভেদ বাহুর ভিত্তিতে। কোণের ভিত্তিতে করার আগে কোণের প্রকারভেদটা একবার চলো মনে করে নিয়ে, আগের দিন আমরা ক্লাসে করেছিলাম কোণ কি কি হয়? সূক্ষ্মকোণ হয়, সমকোণ হয়, স্থূলকোণ হয়। সূক্ষ্মকোণ কি? যেটা 0 ডিগ্রির থেকে বড়, 90 ডিগ্রির থেকে ছোট। সমকোণ মানে 90 ডিগ্রি, আর স্থূলকোণ মানে 90 ডিগ্রির থেকে বড়, 180 ডিগ্রির থেকে ছোট। এখানেও আমরা পড়বো সমকোণী ত্রিভুজ যার যে কোনো একটি কোণ এক সমকোণ বা 90 ডিগ্রি এর সমান তাকেই বলা হয় সমকোণী ত্রিভুজ। কেমন হয় দেখতে? এরকম। এই একটা কোণ কি? 90 ডিগ্রি। ঠিক আছে, একটা জিনিস মনে রাখবে, যখন একটা সমকোণী ত্রিভুজ হয় সেখানে তোমায় যদি প্রশ্ন করে যে সর্বাধিক কতগুলো কোণ 90 ডিগ্রি হতে পারে, সর্বাধিক একটি মাত্র কোণ 90 ডিগ্রি হতে পারে, কারণ মোট তো আমাদের 180 করতে হবে। এর সাথে যদি আরেকটা 90 নিয়ে নিই বাই চান্স, সেটা তো যোগ করলে 180 হয়ে যাবে, তৃতীয় কোণই তো থাকবে না, তো সম্ভব না। সমকোণী ত্রিভুজে সর্বাধিক একটি কোণই 90 ডিগ্রি হতে পারে। নেক্সট, বাকি কোণগুলো তাহলে কি কোণ হবে? সূক্ষ্মকোণ হবে। বাকি কোণগুলো সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণী ত্রিভুজে যার তিনটি কোণই সূক্ষ্মকোণ, এটা কিন্তু ভালো করে মনে রেখো। সমকোণীর ক্ষেত্রে একটি কোণ সমকোণ হতে হয়, কিন্তু সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে তিনটে কোণই সূক্ষ্মকোণ হতে পারে। মানে এই যে তিনটে কোণ আছে, তিনটেই সূক্ষ্মকোণ হতে পারে।
আর স্থূলকোণী ত্রিভুজ কাকে বলবে? যার যে কোনো একটি কোণ স্থূলকোণ, এখানেও আবার সমকোণীর মতো যে কোনো একটা কোণ স্থূলকোণ হবে আর বাকিগুলো সূক্ষ্মকোণ হবে। কারণ একই, কারণ যোগফল আমাদের 180 করতে হবে। এই দেখো একটা হচ্ছে স্থূলকোণ আর বাকি দুটো সূক্ষ্মকোণ। তাহলে এটা সমকোণী ত্রিভুজ, এটা সূক্ষ্মকোণী ত্রিভুজ, এটা স্থূলকোণী ত্রিভুজ। কোণের ভেদে আমরা ত্রিভুজকে দেখলাম। এবার ত্রিভুজ সম্পর্কে কয়েকটা বিষয় আমরা জানবো। যেমন ধরো, ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা এর বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। মানে কি? ধরো আমি একটা ত্রিভুজ আঁকলাম, এই বাহুটাকে বাড়িয়ে দিলাম, এখানে যে কোণটা তৈরি হলো এটাকে বলা হয় বহিস্থ কোণ। ঠিক আছে, আমি নাম দিলাম এ, বি, সি আর ডি। ঠিক আছে, বলছে এই যে বহিস্থ কোণটা এটা বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। মানে এই যে এই কোণ দুটোর যোগফলের সমান হবে এই কোণটা, এই বহিস্থ কোণটা। একটা প্রশ্ন দেখাই, আরো ক্লিয়ারলি তোমরা বুঝতে পারবে। এই প্রশ্নটা দেখো, কি বলছে যে একটা ত্রিভুজ দেওয়া আছে এবিসি, আর বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হয়েছে। বলা হয়েছে এসিডি হচ্ছে 120 ডিগ্রি। এই এসি ডি বলা হচ্ছে কত? 120 ডিগ্রি। এটা বলা হয়েছে। আমাদের চেয়েছে কি? চেয়েছে এবিসি বলা আছে 70 ডিগ্রি, এবিসি বলা আছে 70 ডিগ্রি। চেয়েছে বিএসি, মানে এই কোণটা চেয়েছে। আমরা জানি 70 প্লাস এই কোণটা করলে 120 হওয়ার কথা। 70 প্লাস কোশ্চেন মার্ক সমান সমান 120। তাহলে কোশ্চেন মার্কের ভ্যালু কত হবে? 70 এই সাইডে গেলে বিয়োগ হয়ে যাবে, 120 বিয়োগ 70 মানে 50 ডিগ্রি আনসার হয়ে গেল। আশা করি সবার বোঝা গেছে, 50 ডিগ্রি উত্তর হয়ে গেল। ওকে, এবার চলো পরবর্তী প্রশ্নে যাচ্ছি। পরবর্তী প্রশ্নে বলছে ত্রিভুজ সম্পর্কিত কতিপয় উপপাদ্য কি আছে? ত্রিভুজের যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি এর তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর হবেই হবে, নয়তো ত্রিভুজ আঁকা সম্ভব নয়। এবার তোমাদের জন্য একটা প্রশ্ন আছে, 2 সেমি, 3 সেমি ও 5 সেমি দ্বারা কি একটি ত্রিভুজ গঠন সম্ভব? এটা ইয়েস বা নো লিখে আমাকে সবাই কমেন্ট করবে যে এর উত্তর কি হবে, ইয়েস না নো। ঠিক আছে, প্রত্যেকে কিন্তু এটা আমাকে কমেন্ট করে জানাবে। ত্রিভুজের আজকে আমি এইটুকুই রাখলাম। এছাড়াও ত্রিভুজের আরও অনেক থিওরি আছে যেটা কিনা একবারে ক্লাস করে তো সম্ভব না। আমি আস্তে আস্তে তোমাদের বেসিকটা তৈরি করছি। এর সাথে তোমাদের বলে রাখি একটা পয়েন্ট, সেটা হচ্ছে যে আমাদের কাছে যদি তোমরা ব্যাচে পড়তে চাও অনলাইন বা অফলাইন, সেক্ষেত্রে তোমরা যোগাযোগ করো 9088890010 নাম্বারে, 9088890010 এই নাম্বারে তোমরা যোগাযোগ করো। আমাদের বেঙ্গল কম্বাইন্ড ব্যাচে তোমরা অনলাইনে বেঙ্গলের সব পরীক্ষার জন্য পড়তে পারবে। পুরো 1 বছরের প্রিপারেশন তোমরা পেয়ে যাবে মাত্র 689 টাকায়। এখানে তোমরা যেমন সিলেবাস কমপ্লিট করতে পারবে, আমাদের এখানে লাইভ ক্লাস হবে, রেকর্ডেড ভিডিও তোমাদেরকে দেওয়া হবে, মক টেস্ট নেওয়া হবে। তো অবশ্যই তোমরা এর জন্য যোগাযোগ করো 9088890010 নাম্বারে। তোমরা যদি অফলাইনে আমাদের ব্যাচে সামনে বসে পড়তে চাও সেটাও আমাদের ব্যবস্থা রয়েছে, প্রচুর অফলাইন ব্যাচেস চলছে। তো তোমরা এই নাম্বারে যোগাযোগ করে সেটার ব্যাপারেও জানতে পারো। মান্থলি 500 টাকা ফিজেও তোমরা অফলাইনে এখানে বসে ক্লাস করতে পারবে। এছাড়া যারা আইসিডিএস এর জন্য শুধুমাত্র নোটস নিতে চাইছো, অঙ্গনবাড়ি কর্মী সহায়িকার জন্য যারা শুধুমাত্র নোটস নিতে চাইছো এবং ক্লাসের সাথে সাথেও যারা ক্লাস করছো তাদেরও বলবো ক্লাসের সাথে সাথেও নোটস নিতে চাইছো, এরকম হলেও কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো। আমাদের পুরো নোটস শুরু হচ্ছে 98 টাকা থেকে মাত্র। তো তার জন্য তোমরা এই নাম্বারে যোগাযোগ করো, ডিটেলস ওখানে পেয়ে যাবে। আর এছাড়া আমাদের প্রতিষ্ঠা অ্যাপটা তোমরা গুগল প্লে স্টোর থেকে সবাই ডাউনলোড করে নাও। ওখানে কিন্তু প্রচুর ফ্রি স্টাডি ম্যাটেরিয়াল, ফ্রি ভিডিও তোমরা ওখান থেকে দেখতে পাবে। আর আমাদের ইউটিউব চ্যানেলটা কিন্তু ফলো করতে থাকো যে কোনো নোটিফিকেশনের জন্য আর যে কোনো ক্লাসের জন্য। আর তোমাদের আর কি কি দাবি আছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো সেটাও কেউ জানাতে ভুলো না। আজকে এই পর্যন্তই, সবাই ভীষণ ভালো থেকো। থ্যাংক ইউ।